সাব্বির রহমান দেশের সবচেয়ে বড় সেলিব্রিটি বললে ভুল হবে, দেশ চালানোর নায়ক। কেননা সে বাংলাদেশের প্রধানমন্ত্রী, গাড়ি বাড়ি সবকিছুর জন্য তার বিলাসবহুলতার ছোঁয়া। কিন্তু ইদানিং গুঞ্জন উঠেছে সাব্বির রহমান লাপাত্তা, তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। যেমনটা হয়েছিল উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনি এর বিরুদ্ধেও। তারটা গুঞ্জন হলেও সাব্বির রহমানেরটা সত্যি, সেটা প্রকাশ করছে দেশের পুলিশ প্রশাসন থেকে সকলেই। সাংবাদিক সম্মেলনে স্টেজে উঠেছে পুলিশ প্রধান তৌফিকুর রহমান। তাকে দেখেই একে একে সাংবাদিকরা তার আশেপাশে গোল হয়ে দাঁড়িয়ে আছে। তৌফিক রহমান ঝেড়ে কাশি দিয়ে বলতে শুরু করলো, আসসালামু আলাইকুম সকল সাংবাদিক ভাইয়েরা, বলুন কেন আপনারা আমার সাথে কথা বলার জন্য এত উতলা হয়ে আছেন? স্যার, আসলে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিখোঁজের খবরটা জানার জন্য অনেক আগ্রহ নিয়ে বসে রয়েছি। এমনকি সারা দেশে একটাই কথা, প্লিজ আপনি দেশবাসীকে কিছু একটা বলুন। দেখুন, পরিস্থিতি এখন একদম ভালো নয়, আর আমরা আমাদের ইনভেস্টিগেটর করার জন্য সকল কিছু গোপন রেখেছি। আশা করছি খুব দ্রুতই আমরা সবকিছু খোলাসা করব। ততদিন না হয় আপনারা অপেক্ষা করুন। সাংবাদিক আরো কিছু প্রশ্ন করতে যাবে, তার সুযোগটুকু না দিয়ে চলে যায় তৌফিকুর রহমান। দেশের সবচেয়ে বড় বড় নেতারা বসেছে বৈঠকে। অবশ্য বৈঠকটি তৌফিকুর রহমানই বসিয়েছে, কারণ তার সন্দেহ মাননীয় প্রধানমন্ত্রীকে কেউ হত্যা করার উদ্দেশ্যে তুলে নিয়ে গেছে এবং তাকে হত্যা করে গুমও করে ফেলে দিয়েছে মিটিংয়ে। আপনারা হয়তো আমাকে চেনেনই, সে যাই হোক, আপনাদের এখানে ডেকে এনেছি কি কারণে সেটা কি আপনারা জানেন? দেখুন অফিসার, আপনার লিমিট ক্রস করবেন না। আমরা আপনার কি করতে পারি সেটা নিশ্চিত আপনি অবগত। রাষ্ট্রপতি সাহেব, মাননীয় প্রধানমন্ত্রীর স্বাক্ষরলিপি ছাড়া কোনো কাজই আপনি করতে পারবেন না, সেটাও কি আপনি নিশ্চিত জানেন? এই, তুমি সামান্য একজন পুলিশ প্রধান হয়ে আমাদের শেখাচ্ছ কোনটা হবে আর কোনটা হবে না? ওবায়দুল কাদের সাহেব, আপনাকে কিন্তু আমি এখনই গ্রেপ্তার করতে পারি, সাথে ক্রস ফায়ারও করতে পারি। সে যাই হোক, আপনি তো হলেন সেতু মন্ত্রী। তো বলুন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহেব শেষ কবে এবং কোন রাস্তা দিয়ে গিয়েছিল? এটা কিভাবে বলবো আমি, তবে এতটুকু জানি মাননীয় প্রধানমন্ত্রী শেষ ভ্রমণে গিয়েছিল স্বপ্নে পদ্মা সেতু ভ্রমণে, আর তারপরে তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না। তার মানে পদ্মা সেতু ওখানে তিনি গুম হয়েছেন। আর এ থেকে বোঝা যাচ্ছে আপনাদের গার্ড কতটা দুর্বল ছিল। আর দুর্বল না থাকলেও আপনারা ঘাতকের সাথে হাত মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সাহেবকে গুম করেছেন। এই ছেলে, বয়স তো কম, এত ছোট বয়সে এত বড় চাকরি পেয়ে দেখছি, খুব পাওয়ার দেখাও। এখানে আমাদের কোনো দোষ নেই। সো আমরা আসছি। ওবায়দুল কাদের, চলো আমরা যাই এখান থেকে। শুধু শুধু সন্দেহের পাত্র হতে চাই না। আজ তো ছেড়ে দিলাম, তবে আমি রিট করব আদালতে আপনাদের যেন বিদেশ ভ্রমণ সহ সকল প্রকার ভ্রমণ নিষিদ্ধ করা হয়। আর নিষিদ্ধ যতদিন না হচ্ছে ততদিন সরি মিস্টার, আপনাদের জেলের ভাত খেতে হবে। পুলিশ প্রধান কথাটা বলেই আদেশ দেয় কনস্টেবলদের অ্যারেস্ট করার জন্য। রাষ্ট্রপতি আরও সেতুমন্ত্রীর আগে চোখে তাকিয়ে চলে যায় তৌফিকুর রহমান। সেদিকে ভ্রুক্ষেপ না করেই চলে আসে মাননীয় প্রধানমন্ত্রী সাব্বির রহমানের বাসায়। সোফায় মুখোমুখি বসে আছে সাব্বির রহমানের মা বাবা। দুজনের চোখের নিচে কালো দাগ, যেটা দেখে অনুমান করতে পারছেন তৌফিকুর রহমান যে তাদের একমাত্র ছেলেকে হারিয়ে তারা ভালো নেই। আসসালামু আলাইকুম, আমি তৌফিক রহমান, পুলিশ প্রধান। হয়তো ভাবতে পারেন পুলিশ প্রধান তো কখনোই কেস সলভ করতে নেয় না, তবে আমি নিয়েছি। জি অফিসার সাহেব, বলুন কি জিজ্ঞেস করবেন? আসলে আমি জানতে চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী সাব্বির সাহেব নিখোঁজ হওয়ার আগে কি কোনো রকম সন্দেহজনক কিছু দেখেছিলেন? তেমন কিছু তো জানি না, তবে আমাদের বাসার নিচে অনেকগুলো অপরিচিত লোকদের দেখেছিলাম। তারা সারাক্ষণ আমাদের বাড়ির দিকে তাকিয়ে থাকতো। কি তা আমাদের আগে জানাননি কেন? আসলে আমাদের ছেলেটা নিখোঁজ হওয়ার পরের দিন একটা ফোন এসেছিল আর বলেছিল, যদি ছেলেকে বাঁচাতে চাস তো পুলিশকে কিছুই বলবি না। কি বলছেন এগুলো? আমাকে আগে বলেননি কেন এসব? আপনি দ্রুত সেই নাম্বারটা আমাকে দিন। দেবটা কি হবে? ফোনটা এসেছিল ঠিকই, কিন্তু কোনো নাম্বার দৃশ্যমান ছিল না, তাই তো আমরা আর কাউকে বলিনি। ছেলেটাকে কতবার বারণ করেছিলাম, নেতা হয়ে লাভ নাই রে বাবা, আমার ব্যবসা দেখো, কিন্তু ছেলে শুনলই না। মাননীয় প্রধানমন্ত্রী সাব্বির হয়ে গেল, এখন না জানি ছেলেটা বা বেঁচে আছে কিনা। কথাটা বলেই সাব্বিরের আব্বু আম্মু কান্না করতে শুরু করে। তৌফিকুর রহমান তাদের কোনো রকমে বুঝে চলে আসে থানায়। তারপর সাকিব, তুমি তো জানো সব কিছু, তাই না?
স্যার একটু আধটু। তোমার কি মনে হচ্ছে বলো তো? স্যার আমাদের বলতে আমার যা মনে হচ্ছে তা হলো মাননীয় প্রধানমন্ত্রী সাহেব নিজে থেকেই আত্মগোপন করে রয়েছেন। কারণ আমি খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম দেশে দুটো গ্যাং, মানে দ্য নাইট কিং, আরেকটা গ্যাংয়ের নাম হলো দ্য ড্যান্ডারাস কিলার বা কিলার মেশিন। আর এই কিলার মেশিনটাই হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাব্বির সাহেব। কি বলছো এগুলো সাকিব? তুমি এসব জানলে বা কি করে? স্যার আমি তো আর এমনি এমনি দেশের নামকরা গোয়েন্দা হয়নি, সবকিছু গোপনে খোঁজ নেওয়ার পরই হয়েছে। হ্যাঁ তা বটে, কিন্তু আমাদের তো তাও খুঁজে বের করতে হবে নাকি? স্যার কিছুই করতে হবে না, আপনি জাস্ট সবাইকে বলে দিন মাননীয় প্রধানমন্ত্রী সাব্বির সাহেব নিজে থেকেই আত্মগোপনে গিয়েছে, তিনি খুব শীঘ্রই ফিরে আসবে। এতে লাভটা কি হবে? লাভ বা ক্ষতি আমাদের নেই স্যার, শুধু এতটুকু হবে, সেটা হলো আমরা মিডিয়া থেকে বেঁচে যাব। শালারা তো আমাদের আক্রমণ করতে ঠিকই মৌমাছির নাই। হ্যাঁ ঠিক বলেছো, তাই করতে হবে। তুমি এসো এখন। শাকিল বের হয়ে থানা থেকে প্রায় 1 ঘন্টা পর দূরে এসে দেখে 10টা কালো রঙের রেঞ্জ রোভার ব্র্যান্ডের গাড়ি দাঁড়িয়ে আছে। সাকিব তাদের সামনে গিয়ে ভয়ে ভয়ে দাঁড়িয়ে বলে, বস মিশন সাকসেস। সিগারেটে লম্বা টান দিয়ে আকাশের দিকে দোয়া ছেড়ে পেছনে ঘুরে তাকায় বস নামে থাকা লোকটি। অভিনন্দন গোয়েন্দা সাহেব, কাজটা সঠিকভাবে করার জন্য ধন্যবাদ। এখন নিজের বাসায় ফিরে যেতে পারো। বস আমাদের পরিবার? ওটা বাসায় গিয়ে দেখো। আর হ্যাঁ, মনে রেখো, দা ডেঞ্জারাস কিলারের সাথে বেইমানি করার চিন্তা মাথায় আসলেই সঙ্গে সঙ্গে মারা পড়বে। শাকিল দ্রুত সেখান থেকে চলে আসে আর লুইসরা গাড়ি নিয়ে চলে যায়। রাত 1টা লুইস সব কাজ শেষ করে ফিরছে তাদের আস্তানে। 25 তলা বিল্ডিং এর সামনে চলে আসলেও মূলত বিল্ডিংটা পুরো 35 তলা। ভূগর্ভে আরো 10 তলা রয়েছে যা অদৃশ্য। লুইস ভেতরে ঢুকে সোজা লিফটে উঠে পড়ে। লিফটের সুইচের 2টো বাটন, একদিকে আপ মানে উপরের দিকে আর আরেকদিকে ডাউন মানে নিচের দিকে। লুইস ডাউনের 5 তলায় সুইচে চাপ দিতেই নিচে নামতে থাকে। কিছুক্ষণের মধ্যে লুইস চলে আসে ভূগর্ভে 5ম তলায়। লিফট থেকে বের হয়ে সোজা চলে আসে একটা রুমের সামনে, যেখানে বড় অক্ষরে লেখা বস রুম। লুইস দরজা লক করে ভেতরে ঢুকে দেখে বিশাল দিয়ে একটা লোক চেয়ারে দাঁড়িয়ে আছে, হাতে জ্বলন্ত সিগারেট, সামনে ল্যাপটপ চালু করা। লুইস মুচকি হাসি দিয়ে বলল, বস কাজ ডান। তৌফিকুরকে সাকিবের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি সব। লুইস তুমি কি আমাকে পাগল ভেবেছ? আমি জানি সাকিব আমাদের সাথে বেইমানি করবে। কি বলছেন বস? এগুলো ওকে তো আমরা অনেক ভয় দেখিয়ে বুঝিয়েছি। সাব ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে জোরে হাসতে কিবোর্ডে কয়েকটা চাপ দিতে একটা কল রেকর্ড চালু হয়ে যায়। হ্যালো স্যার, আমি সাকিব বলছি। হ্যাঁ সাকিব বলো। স্যার আপনাকে কিছু বলার ছিল, আপনি প্লিজ তাড়াতাড়ি আমার বাসায় আসুন, আমার জীবনের ঝুঁকি রয়েছে। হ্যালো হ্যালো সাকিব, শুনতে পাচ্ছ? ওপাশ থেকে সাকিবের কণ্ঠের বদলে ভয়ঙ্কর এক হাসির শব্দ ভেসে আসে। লুইস মুচকি এসে সাব্বিরের দিকে তাকায়। তারপর, বস বুঝলেন কি করে সাকিব আমাদের সাথে বেইমানি করবে? লুইস সেটা বড় কথা নয়, বড় কথা হলো এটা কে আমাকে মারতে সেই দিন লোক পাঠিয়েছিল সেটা বের করো। বস আমি বলছিলাম কি, আমাদের এখন গর্জে উঠতে হবে। আর কতদিন এভাবে চলবে বলুন? লুইস কানের নিচে কিন্তু জোরে মারবো বললাম, তুমি আমার চেয়ে কি বেশি বোঝো? চুপচাপ থাকো, আমি ভাবছি কি করব। তোমাকে আগে খুঁজে বের করতে হবে কে আমাদের সাথে পাঙ্গা নিতে আমাদের বাড়ির নিচে ঘুরঘুর করত। আমি চাই তাদের সামনে। বস আমি তো আপনাদের বাসায়ও গিয়েছিলাম, এমনকি সিসিটিভি ক্যামেরাও চেক করেছি, কিন্তু কোনো ক্লু পাইনি। বলতে ভিডিও ফুটেজই সেভ করা নেই। লুইস ব্যাপারটা বুঝতে না, এটাই তো সায়েন্স। শালা আমাদের সিসি ক্যামেরা যে দেখাশোনা করত তাকেই তো কিনে নিয়েছিল অদৃশ্য শত্রু। বস আপনি সব জানলে কেনই বা তাকে ধরলেন না? এভাবে আড়ালে চলে এলেন যে? লুইস বড় একটা ষড়যন্ত্র হতে চলেছিল বুঝছো, তাই আড়ালে চলে এসেছি। বস প্লিজ আমাকে খুলে বলবেন কি আসলে কেন আপনি এভাবে আড়ালে চলে এলেন? না লুইস এখন নয়, সব বলবো ধীরে ধীরে। তুমি টেনশন করো না, আজ যে আমাদের বের হতে হবে গভীর রাতে। আমরা প্রস্তুত বস, বলুন কোথায় যেতে হবে? চলো যাও যাক। সাব্বির বের হয়ে পড়ে। পকেটে বিশাল বড় একটা রামদা, পাশে লুইস, সাথে আরো 10 জন ছেলে পেলে।
রাতের ফাঁকা রাস্তায় নিশাচর প্রাণীর মতো এগিয়ে চলেছে সাব্বির আর তার দলবল। বেশ কিছুক্ষণ হাঁটার পর সাব্বির থেমে যায়। লুইস হঠাৎ সাব্বিরের থেমে যাওয়া দেখে ভয় পেয়ে যায়। সাব্বির পেছন দিকে ফিরে ভয়ঙ্কর এক হাসি দিতে লুইস ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে। তারপর বস বস কি হয়েছে? এমন করছেন কেন? আমার কিন্তু অনেক ভয় করছে। লুইস, ভয় পেও না, ভয় পাওয়ার কিছুই হয়নি এখনো। সামনে তাকিয়ে দেখো আমরা কোথায় এসেছি। লুইস সামনে তাকিয়ে দেখে পুরো একটা কবরস্থান। বস, এত রাতে এখানে কেন এসেছি আমরা? অপেক্ষা করো, টের পেয়ে যাবে কেন এসেছি। তার আগে এসো আমার সাথে। সাব্বিরের পেছন পেছন লুইসটা কবরস্থানের ভেতরে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর আবারও থেমে যায়। সাব্বির হাত থেকে রামদা মাটিতে পড়ে যায়। লুইস তাকায় সাব্বিরের চোখের দিকে। টুপটুপ করে পানির ফোঁটা গাল বেয়ে মাটিতে পড়ছে। হ্যাঁ, সাব্বির কাঁদছে। সাব্বিরের কাঁদা দেখে লুইসের বুক কেঁপে ওঠে। তার মনে হতে থাকে কেউ যেন তার কলিজায় আঘাত করছে। বস বস প্লিজ কাঁদবেন না, আমি আপনার কান্না সহ্য করতে পারছি না বস। এই জন্যই তোমাকে আমি এখানে আনতাম না লুইস। আমি জানতাম এখানে আমি তোমাকে নিয়ে আসলে কষ্ট পেতে তুমি। লুইসের মনে পড়ে কিছুদিন আগে কথা। সেদিনও সাব্বিরকে বাড়ি থেকে বের হতে দেখে আসার জন্য জোর করছিল, কিন্তু সাব্বির তাকে নিয়ে আসেনি। বস, কিন্তু কেনই বা আমরা এখানে এসেছি? আর এটা কারই বা কবর? চিনবে না তুমি লুইস? এটা যে আমার কলিজা মেহেরুনের কবরস্থান। পাগলিটা জানো, আমাকে অনেক অনেক বেশি ভালোবাসতো, কিন্তু নিয়তির কি ইচ্ছে দেখো, কিছু জানোয়ারের ধারা দর্শন করলো আমার কলিজাটা, তারপর মেরে ফেললো। ওই যে দেখছো আম গাছটা, ওখানেই ঝুলেছিল আমার পাগলিটার লাশ। সাব্বির কথাগুলো বলতে বলতে জোরে কেঁদে ওঠে। লুইস সাব্বিরকে কি বলে সান্ত্বনা দিবে ভেবে পায় না, কারণ সেও যে কাঁদছে তার বসকে কাঁদতে দেখে। বেশ কিছুক্ষণ পর সাব্বির চোখ মুখ মুছে উঠে দাঁড়িয়ে কবর জিয়ারত করতে থাকে। কিছুক্ষণ পর মোনাজাত শেষ করে চলে আসে কবরস্থান থেকে বাহিরে। তারপর লুইস শোনো, কাউকে পাঠিয়ে আমার জন্য কিছু খাবার পানি আনতে বলো তো, খুব খিদে পেয়েছে আমার। লুইস দ্রুত দুজনকে পাঠিয়ে দেয় খাবার আনার জন্য। সাব্বির গিয়ে বসে টঙের দোকানের ছাউনির নিচে একটা টেবিলে। তারপর জানো লুইস, মেহেরুনি ছিল আমার জীবনের সবকিছু। বাবা মার পরে ওকে বেশি ভালোবাসতাম আমি, কিন্তু কিছু হায়নার আমার কলিজাটাকে কেড়ে নিল। আমি প্রতিজ্ঞা করলাম লুইস, একটাকেও আমি জীবিত রেখে মরবো না। লুইস চুপচাপ শুনতে থাকে। হঠাৎ সাব্বিরদের সামনে থামে 8টা গাড়ি। সেখান থেকে নেমে পড়ে 40 জনের মতো লোক, সবার হাতে একটা করে রিভলভার। লুইস বিপদ ভেবে দ্রুত নিজের পকেট থেকে গুলি বের করে তাক করে তাদের দিকে। তারপর এই তোরা কে, আর এখানে কেনই বা এসেছিস? কাম ডাউন লুইস, আমি লুসিফার বসের বাম হাত, বুঝলে? আর আমরা এখানে কেন এসেছি তুমি জানবে না। বস, আপনি হুকুম দিলে কি আমি আজকের নরপশুকে বের করে আনতে পারি? সাব্বির মাথা তুলিয়ে হ্যাঁ সূচক জবাব দিতেই গাড়ি থেকে একটা লোককে টেনে হিঁচড়ে বের করে আনে কয়েকজন লোক। তারপর বস, এ হলো শাকিল, এই ছিল মেহেরুন ভাবির বন্ধু। এই সেই যে কিনা তুলে নিয়ে গিয়েছিল ওই পশুদের কাছে। কি শাকিল সাহেব, চিনতে পেরেছ আমাকে? জি স্যার, আপনিই তো আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী সাব্বির। সেটা তো আমি সবার উপরে, কিন্তু আসলে তুই ঠিক অন্যভাবে চিনবি আমাকে। মনে করে দেখতো চিনিস কিনা। শাকিল ভালো করে সাব্বিরের দিকে তাকায়। তারপর থরথর করে কাঁপতে কাঁপতে প্রস্তাব করে ফেলেন, বলে সাব্বির তুই? যাক, চিনতে পারলি তবে। এটা তোর জন্য সত্যি খারাপ খবর। সে যাই হোক, বলতো মেহেরুনকে কেন তুই তুলে নিয়ে গিয়েছিলি? কোন মেহেরুল? এই নামে তো আমি কাউকে চিনি না। ভাই প্লিজ ছেড়ে দিন, আমার বউ বাচ্চা আছে। হ্যাঁ, তোকে তো ছেড়ে দিয়েছিল লুইস, কিন্তু তুই কি করলি? বেইমানি করলি। এই লুইস, একে বলনি আমার সাথে বেইমানি করলে তার শাস্তি কি? জি বস, বলেছিলাম, কিন্তু শালা হয়তো ভুলে গিয়েছিল। এখন ওর ফুলে যাওয়ার শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হতে বলো। লুসিফার, দাঁড়িয়ে আছো কেন? জানোই তো কি করতে হবে। জি বস। সাব্বির চুপ করে বসে পড়ে বেঞ্চে। একটু পর লোকটা খাবার নিয়ে আসে সাব্বিরের জন্য। সাব্বির খাবারগুলো নিয়ে পেছনে ঘুরে খেতে থাকে। খাওয়া শেষ করে আবারও সামনে তাকিয়ে মুচকি আসে। তারপর হাতে রামদা নিয়ে এগিয়ে যায় শাকিলের দিকে। তারপর শাকিল শোন, তুই তো আমাকে চিনতিস, আমিও তোকে ভালো করেই চিনতাম। আর এটাও জানি তোর সাথে আর কার কার হাত আছে, বুঝলি? তবে তোর শাস্তি যদি কিছুটা হলেও কমাতে চাস, তবে সত্যি করে একজনের নাম বল যে তোর সাথে কাজ করেছে। তোকে বলে কি হবে বল? আমি জানি তুই আমাকে মেরে ফেলবি। জানিস তো শালা, তোর উপর না আমার অনেক অনেক রাগ।
যদি একটা চান্স পেতাম তোকে কুপিয়ে মারতাম। আমি ভালোবাসতাম মেহেরুনকে, কিন্তু শালা তুই হলি পথের কাঁটা। কারণ তোকে মেহেরুন ভালোবাসতো, আর তুইও ওকে অপেক্ষায় ছিলাম সুযোগের। আর শালা পেয়েও গেলাম। জানিস তো, পুরো 10 জন মিলে খুবলে খেয়েছিলাম ওর দেহ। কি জিনিস ছিল ভাই, বলে বোঝাতে পারবো না। সাব্বির শাকিলের বাকি কথাগুলো শোনার আগে রামদা দিয়ে ওকে নরপশুর মতো কেটে ফেলে। শাকিল তীব্র যন্ত্রণায় চিৎকার করে উঠতে নিবে, তার আগে লুসিফার ওর হাতে থাকা ধারালো ছুরি দিয়ে কেটে ফেলে গালের অংশ। সাব্বির ওর সাথে সাথে পুরুষাঙ্গ পুরোটাই ওর মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। তারপর জানিস তো, তোর মতোই না আমি তোর মার বউকে খেয়ে নিব, তবে তোর মতো 10 জন নয়, পুরো 1000 জন। জাস্ট ওয়েট কর শালা, আমাকে তুই চিনিস নি, খুলবে খামরে। সাব্বিরের কথা শেষ হতে লুসিফার শাকিলের গলার শ্বাসনালী কেটে ফেলে কবরস্থানের সামনে থাকা আম গাছের ডালে ঝুলিয়ে দিয়ে চলে আসে সবাই। ভোর 6টায় সাব্বির কেবলই মাত্র ঘুম থেকে উঠেছে, অমনি লুইস ছুটে এসে সাব্বিরের সামনে আসে। তারপর বস, আপনি কি ঘুম থেকে উঠেছেন? উঠলাম, চোখ দুটো ব্যথা করছে অনেক। তা তুই এমন হাঁপাচ্ছিস কেন? বস, আসলে টিভিতে ওই ঘটনাকে নিয়ে সাংবাদিকের নিউজ শুনে আমি আপনার কাছে আসলাম। কি শুনলি? বস, আমরা যে লাশটাকে গাছের সাথে ঝুলিয়ে দিয়ে এসেছিলাম সেটা সেখানে নেই, তার বদলে একটা কঙ্কাল ঝুলিয়ে রাখা হয়েছে। সাব্বির কিছু ভুরু কুচকে তাকায় লুইসের দিকে। তারপর লুইসই যেতে বলে লুসিফারকে ফোন দিয়ে। হ্যালো লুসিফার। জি বস, বলুন। টিভির নিউজটা কি সত্যি? জি বস, সকালে নিউজটা দেখার পর সেখানে গিয়েছিলাম আর নিজের চোখেও দেখে এসেছি। এটা কিভাবে সম্ভব লুসিফার? তোমার কি মনে হচ্ছে ঘটনাটা দেখে? বস, সবগুলো সাজানো নাটক। কঙ্কালটা আমি চোখের আন্দাজে মেপে দেখেছি। এটা গতকাল যাকে আমরা মেরেছি তার নয়। তার মানে বলতে চাচ্ছ এটা অন্য কারো লাশ, যেটা কেউ আগে থেকে রেডি করে রেখেছিল। আমরা মেরে আসার পরই ওরা এই কাজটা করেছে। জি বস, এমনটাই হতে পারে। ওকে থাকো, রাখছি। সাব্বির ফোনটা কেটে দিয়ে লুইসকে ডেকে পাঠায়। একটু পর লুইস এসে। বস, ডাকলেন যেন? যাও, ওখানে আমাদের 10 জনকে লাগিয়ে দাও। সমস্ত খবর যেন নিয়ে আসে সেটাও বলবে। মানে কোথায় পাঠাবো? গতকাল যেখানে গিয়েছিলাম আমরা। আর শোনো, ছদ্মবেশে না গিয়ে সাধারণভাবেই যাবে, যেন কেউ বুঝতে না পারে। বস, আমার না অনেক ভয় করছে। না লুইস, হয়নি। তোমার আশেপাশে আমি থাকবো, তুমি সোজা ওখানে যাবে। আর চায়ের দোকানের বাঁশের ফাঁকের মধ্যে আমি একটা ক্যামেরা রেখে এসেছি, তুমি সেটা নিয়ে চলে আসবে। ওকে বস। সাব্বির চেয়েছে বসে পড়ে, সাথে কম্পিউটার চালু করে লুইসের দেহে লাগানো হিউম্যান ডিটেক্টর ডিভাইস অন করে লোকেশন দেখতে থাকে। আরেকটা ল্যাপটপ চালু করার ছিল, যেটাই সাব্বির লুইসের জ্যাকেটে লাগানো গোপন ক্যামেরায় ফুটেজ স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছিল। সাব্বির মুচকি এসে খুব মনোযোগ দিয়ে দেখছিল। লুইস অনেকক্ষণ হাঁটার পর চলে আসে সেই চায়ের দোকানে। আশেপাশে অনেকগুলো পুলিশের গাড়ি। আর সবচেয়ে বেশি অবাক তখনই হয় লুইস যখন দেখে এই রকম একটা জায়গায় চায়ের দোকান এখনো খোলাম। সে সবে অতটা না ভাবলেও চুপচাপ সবার আড়ালে ক্যামেরাটা নিয়ে লুইস চলে আসে সেখান থেকে সোজা সাব্বিরের কাছে। তারপর বস, নিয়ে এসেছি। সাব্বির ক্যামেরা চালু করে ল্যাপটপের পাশেই বসে পড়ে লুইস। সাব্বির প্লে বাটনে ক্লিক করতে ভিডিও চলতে শুরু করে। রাত 3টা। কয়েকজন লোক একটা গাড়ি নিয়ে এসে দাঁড়ায় চায়ের দোকানের সামনে। তারপর সেখান থেকে একে একে 10 জন নেমে পড়ে। তারপর গাড়ি থেকে বস্তায় করে কোনো কিছু বের করে নিয়ে যায়। আর কিছুক্ষণ পর আবারও সেই একই রাস্তায় কিছু নিয়ে চলে যায়। সাব্বির সবকিছু দেখে হু হু করে হেসে ওঠে। তারপর লুইসের পিঠে হাত বুলিয়ে বলে, লুইস ভাই, ভয় পেয়েছিস ওখানে যেতে? জি বস, অনেক। আর অবাক হয়েছি আমি অনেক, ওখানে এই অবস্থাতেই চায়ের দোকানটা খোলা দেখে। ভয় পাওয়ার কিছু নেই, এটাই হতে চলেছি। ভিডিওটা দেখো, একটা অ্যাম্বুলেন্স দেখাচ্ছে, যেখানে হাসপাতালের নামটাও স্পষ্ট বোঝা যাচ্ছে। হ্যাঁ বস, কিন্তু কেন? আরো ভালো করে দেখো, লোকগুলো প্রথমে একটা বস্তায় কিছু একটা নিয়ে নেমে পড়েছে, আবার কিছুক্ষণ পর সেই একই বস্তা নিয়ে চলে যাচ্ছে। বস, তার মানে আপনি বলতে চাচ্ছেন এই সব কিছু এদের চাল? কিন্তু এরা কে বস? কিভাবে ধরবো আমরা এদের? চলো যা হাসপাতালে, তাহলেই সবকিছু বের হয়ে যাবে। তুমি যাও, রেডি হও, আমি আসছি। লুইস চলে যেতে সাব্বির ফোন দেয় লুসিফারকে। তারপর লুসিফার,
তোমাকে একটা ফুটেজ দিচ্ছি, তুমি সেটা এডিট করে লোকগুলোর চেহারা আমাকে দেখাবে। জি বস, এগুলো তো আমাদের বাম হাতের কাজ। সাব্বির লুসিফারকে ভিডিও ফুটেজ পাঠিয়ে রাবারের তৈরি কৃত্রিম মুখ পরে নিয়ে বের হয় লুইসকে নিয়ে। কিছুক্ষণ পর পৌঁছে যায় সাব্বিরের প্রাইভেট ক্লিনিকের সামনে। দেখতে পাই সেই অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে। সাব্বির মুচকি এসে চলে যায় সোজা সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রণ করে যে রুমে তার রুমে। হঠাৎ কাউকে ঢুকতে দেখে সিসিটিভি ক্যামেরার দিকে তাকিয়ে থাকা লোকটা দ্রুত একটা মনিটর অফ করে দিয়ে সাব্বির স্পষ্ট দেখছিল লোকটি প্রন ভিডিও দেখছিল। কি জনাব, কাজের মধ্যে এসো এসব করা? বলিনি মান সম্মান বলতে কি তোমার কিছু আছে? ছি ছি। এই তুই কে রে? আমার রুমে আসলি, তোর সাহস তো কম না। আবার সাহসের কি দেখলি তুই? সে যাই হোক, লুইস যাও চেক করো, আর বাকি তোমরা সবাই এই মানুষরূপী জানোয়ারকে উলঙ্গ করে ফেলো। সাব্বিরের হুকুম পাওয়া মাত্র সবাই লোকটিকে উলঙ্গ করে ফেলে। সাব্বির চাকু বের করে এগিয়ে যেতে থাকে লোকটির দিকে। ভাই ভাই, আপনি কে? আর কেনই বা আমার সামনে এভাবে এগিয়ে আসছেন? আমি কি কিছু করেছি? তুই আর কি করবি বল? তুই তো আমার সাহস দেখতে চেয়েছিলি, তাই দেখাচ্ছি আমার সাহস। ভাই না না, এমন করবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। বলুন কি করতে হবে? তেমন কিছু না, তুই তো পুরো হসপিটাল নিয়ন্ত্রণ করিস। তো বল, গতকাল এই হসপিটাল থেকে কতগুলো অ্যাম্বুলেন্স রাতে বের হয়েছে, আবার ফিরে এসেছে। সাব্বিরের কথায় লোকটি কেমন ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে আছে। কেন ভাই, আপনি জেনে কি করবেন? উফ, এত কথা বলার তো সময়। সেই তোকে যেটা বলেছি তুই সেটাই বল। ভাই গতকাল রাতে একটাও অ্যাম্বুলেন্স বের হয়নি, তবে একটা অ্যাম্বুলেন্স বাইরে ছিল, সেটাই এসেছিল, আবার কিছুক্ষণ পর চলেও গিয়েছিল, এখনো আসেনি ফিরে। কে ড্রাইভ করছিল সেই গাড়ি? ঠিকানা বল, জাস্ট তার ফার্স্ট। বস, এটা আপনাকে ম্যানেজারে দিতে পারবে, কারণ আমি শুধু সিসিটিভি ক্যামেরায় দেখি, এছাড়া কিছুই না। বস, এখানে গতকালকের 3 ঘন্টার ফুটেজ নেই, মানে কেউ সেটা ডিলিট করে দিয়েছে। শালা, তোকে এখনো সময় দিলাম, সত্যি করে বল, নয়তো এবার কিন্তু আর চান্স পাবি না। সাব্বির চাকু নিয়ে গিয়ে লোকটির পুরুষাঙ্গে ছুড়ে দিতেই কেঁপে ওঠে লোকটি। ভাই ভাই ভাই, বলছি আসলে ওই ফুটেজটা ডিলিট করে দিতে আমাকে ম্যানেজার বলেছিল, যার জন্য আমাকে 500 থেকে 1000 টাকা দিত। এই, তোমাদের মধ্যে থেকে 5 জন গিয়ে সবার আড়ালে তুলে আনবে ম্যানেজারকে। সাব্বিরের হুকুমে 5 জন ক্রু চলে যায়। এমন সময় লুইস সাব্বিরকে ডাক দেয়। বস, পেয়ে গেছি। শালা এই তো বড় মিথ্যাবাদী। মূল ফুটেজ থেকে ডিলিট করলেও ওর ফোনেই কপি করে রেখেছিল, এই দেখুন। লুইস ফুটেজ চালু করতেই সাব্বির চমকে ওঠে আর অজান্তে বলে ফেলে, আরে এ তো আমাদের ড্রাইভার, মানে বাবা মার গাড়ি এই ড্রাইভ করতো। এর মানে বস, এই কি কোনোভাবে জড়িত? হতে পারে। একে তো আমি আজকে ফিনিশ করে দিব। নিজের ঘরের শত্রু তবে এটাই। লুইস চলো, বাকিটা হয়ে যাবে। আর হ্যাঁ, একে আর ম্যানেজারকে নিয়ে চলো, আর এদের ক্লোন বডি এইখানে রাখো, যেন হাতে নাতে ধরতে পারি। সাব্বির বের হতে যাবে অমনি ক্রু ম্যানেজারকে তুলে নিয়ে আসে। সাব্বির ওদের হুকুম দেয় গাড়িতে তোলার জন্য। সাব্বির নিজে আগে গাড়িতে উঠে বসতেই ফোন আসে লুসিফারের। হ্যালো লুসিফার, বলো কেমন আছো? বস, আলহামদুলিল্লাহ, আপনার কাজ হয়ে গেছে, তবে মাত্র একজনের বাকি। সবাই উল্টো দিকে ঘুরেছিল বলে বুঝতে পারিনি। ওকে, ওই একটাইকে দেখি, পাঠাও ছবি। লুসিফার ছবি পাঠাতে দেখতে পাই একটা ড্রাইভার, তাই আর কিছু না বলে ফোন কেটে দিয়ে চলে আসে সোজা নিজেদের আস্তানে। ম্যানেজারকে বেঁধে রাখা হয়েছে লোহার শিকল দিয়ে। পাশে সাব্বির রাগী চোখে তাকিয়ে আছেন। এই তুই কে? সত্যি করে বল শালা, কেন আমাকে তুলে আনলি? তুই কি জানিস আমি কে? তোর কি করতে পারি? ইস লুইস, একে একটু আমার শান্তির নমুনা দেখাও। কুত্তার বাচ্চাকে একদম শেষ করে ফেলবো। বস, ওর বউ আর বোনটাকেও তুলে এনেছি আমরা। যদি অনুমতি দেন একটু টেস্ট করে দেখে আসতাম। কি ম্যানেজার, অনুমতি কি দেব, নাকি তুই মুখ খুলবি আর যা যা জিজ্ঞেস করবো বলবি? শালা, আমাকে ভয় দেখাস? তবে শুনে রাখ, ও সব কিছুই হবে না। কারণ কি জানিস, আমি আমার বোন বউকে এত সিকিউরিটির মধ্যে রেখেছি যে তুই যেতেই পারবি না। ইয়েস ম্যানেজার, ইয়েস, তুই ঠিক বলেছিস। আমি পৌঁছাতে পারবো না বলেই তো তোর সিকিউরিটিদের কিনে নিয়েছি। আমি বিশ্বাস করি না রে, আমার লোক খুবই সৎ, ওরা বিক্রি হতেই পারে না। লুইস, আগে ভিডিওটা দেখাও, তাহলেই বুঝবি।
লুইসের হুকুম পাওয়া মাত্র রিমোটের লাল বাটনে চাপ দিতেই টিভি চালু হয়ে যায় আর ভেসে ওঠে দুটো মহিলার ছবি যাদেরকে ঘিরে দাঁড়িয়ে আছে 50 জন কালো পোশাকধারী লোক, যেটা দেখে ম্যানেজার চিৎকার করে বলতে থাকে, এই তুই ওদের ক্ষতি করিস না, আমাকে যা বলবি আমি তাই করব, ওদের ক্ষতি করিস না, ছেড়ে দে প্লিজ। সাব্বির ডেভিলদের মতো হাসি দিয়ে লুইসকে বলে টিভি অফ করে দিতে, তারপর সোজা হয়ে ম্যানেজারের সামনে বসে। লুইস যাও, আমার রিভলভার নিয়ে আসো। আর ম্যানেজার তুই বল, হসপিটালে অ্যাম্বুলেন্স কাকে ভাড়া দিতি আর কেই বা নিয়ে যেত? আসলে ওরা অনেক ভয়ঙ্কর লোক ছিল, আমার পরিবারকে মেরে ফেলার হুমকিও দিয়েছিল, তাই কোনো উপায় না পেয়ে ওদের কাজে সাহায্য করেছিলাম। ও আচ্ছা, ওরা ভয়ঙ্কর লোক ছিল, তা ওদের তোর ভয়ঙ্কর মনে হলো কেন? ওরা ছিল দ্য নাইট কিং এর লোক। বুঝলাম। তাই এখন বলতো ওরা অ্যাম্বুলেন্স নিয়ে কি করতো? সেটা তো আমি জানি না, তবে ওরা প্রায় একটা করে লাশ নিয়ে আসতো আর লাশের দেহ থেকে কিডনি সহ যাবতীয় প্রয়োজনীয় অংশগুলো খুলে নিত। তা লাশগুলো পরে কি করতো সেটাও নিশ্চিত জানিস? ভাই আমি অত জানি না, তবে ওদের সাথে পুলিশ প্রশাসন সহ আরো অনেক পাওয়ারফুল লোক জড়িত আছে, যাদের জন্য হসপিটালে একটা রুম দিয়ে দেওয়া হয়েছে, তারা ওখানে সবকিছু করে। আমি শুধু একটিবার দেখেছিলাম ওরা ভয়ঙ্কর এক ধরনের কেমিক্যাল ব্যবহার করে ওসব মৃত্যু দেহের, যার জন্য 1 ঘন্টার মধ্যে পুরো দেহ থেকে মাংস খুলে পড়ে যায়, আর তখনই ওরা একটা বস্তায় করে কঙ্কাল নিয়ে চলে যেত, আবার গভীর রাতে নিয়ে আসতো বস্তাবন্দি লাশ। বস, না জানি এই কুকুরগুলোর জন্য কত নিরীহ প্রাণ ঝরে পড়েছে, এদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত। লুইস থাক, এত তাড়াহুড়ো করো না, ভাবতে দাও কি করব। এদের তো আমি নিজেও ছাড়বো না, তবে তার আগে আমাকে কে মারতে চেয়েছিল তা বের করতে হবে। আমি শিওর বড় চক্রান্ত হতে নিয়েছিল, আর আমার মেহেরুনকে যারা খুন করেছে ওই নরপশুদের আমি কিছুতেই ছাড়বো না। তুমি দেখে নিও লুইস। আর ম্যানেজার, তোর কথা যদি সত্যি হয় তবে চল, আমাদের সাহায্য করবি। আমাদের কাজ শেষ হলে তোর বউ আর বোনকে পেয়ে যাবি। ওদের কোনো ক্ষতি হবে না তো? তুই টেনশন করিস না, আমাদের কাজ শেষ হয়ে গেলে তাদের মুক্তি। এখন শোন, তোকে একটা কাজ করতে হবে, সেটা হলো ওরা যখনই হাসপাতালের ডোমে আসবে লাশ নিয়ে দ্রুত আমাকে জানাবি। জি আচ্ছা, জানাবো। সাব্বির লুইসকে ছেড়ে দিতে হবে ম্যানেজারকে, তারপর সোজা চলে আসে নিজের রুমে। কিছুক্ষণ পায়চারি করে ঘুমিয়ে পড়ে। এদিকে তৌফিকুর রহমান হোম নিয়ে খুঁজে বেড়াচ্ছে শাকিলকে, কিন্তু ওর কোনো খোঁজ না পেয়ে ভয় পেয়ে যায়, তবুও খুঁজতে থাকে, কারণ তার শাকিলকে চায়। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে বাসায় ফিরে যায়, মাথা বেয়ে ঘাম টুপটুপ করে পড়তে থাকে। তার কারণটা হলো তৌফিকুর রহমানের অনেক গোপন তথ্যই শাকিলের কাছে রয়েছে, আর ওর বিপদ মানে তৌফিকুর রহমান নিজেরও বিপদ। সেই ভেবেই খুঁজতে বেরিয়েছিল, কিন্তু না পাওয়ার তিনি প্রচুর ভয় পেয়ে গেছেন। পরের দিন সকাল হতে তৌফিকুর রহমান আবারও খুঁজতে বের হয় শাকিলকে। সকাল 10টায় তৌফিকুর রহমান বসে আছে একটা রেস্টুরেন্টে, সারাদিন না খেয়ে পুরো টিমকে নিয়ে খুঁজে বেড়াচ্ছে। ওয়েটের খাবার নিয়ে আসে, টেবিলে রেখে চলে যায় তৌফিকুর রহমান। রুটি ছিঁড়ে মুখে দিতে যাবে, অমনি তার সামনে ফোনটা বেজে ওঠে। বিরক্ত হয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকাতে দেখে মনের প্রশান্তি বজায়, যেন তার মনে হচ্ছে টেনশন মাথা থেকে বের হয়ে গেছে, কারণ ফোনটা করেছিল শাকিল। দ্রুত রিসিভ করে, হ্যালো শাকিল, কোথায় আছো তুমি? তাড়াতাড়ি বলো, আমি আসছি। শালা, শাকিলকে কই পাবি? ওকে তো টোপকে দিয়েছি। আর ও কি বলেছে তোর নামে জানিস? না থাক, বলে কি করব বল, তোর নামেই তো সব, তুই ভালো করেই জানিস শাকিল কি কি জানতো তোর বিষয়ে। কে বলছিস তুই? কথাগুলো বলতে তৌফিকুর রহমান তার কপালের চামড়া ভাঁজ করে ফেলে। এটা তার জন্মগত স্বভাব, তখনই কোনো টেনশনে পড়বে তখনই তার কপালের চামড়ায় ভাঁজ পড়ে যায়। তোর চোখ, খুব দ্রুতই তোর সব খবর ভাইরাল হবে। কিভাবে তুই এদের এত দূর এলি, তোর পথে কতজন বাধা দিয়েছিল, আর তুই তাদের কি করেছিলি সব। ও আচ্ছা, ওকে দেখা যাবে। তবে শোনো, তোকে একটা অফার দেই, সব তথ্য তুই ভুলে যাবি, বদলে যা চাইবি তাই পাবি। বল, তুই রাজি? তোর জান চাই, দিবি তোর জান? শালা, তোকে আমি আস্ত পুঁতে ফেলবো, চিনিস না তুই আমায়? তাড়াতাড়ি আমাদের দেখা হবে। হা 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 হা। লুইস ফোন কেটে দিয়ে ডাইনিং রুমে বসে। কিছুক্ষণ পর সাব্বির নিচে এসে দেখে স্টিফেন মোবাইলে কিছু একটা করছে। লুইস কি করছো ফোনে? আর এটা কার ফোন? বস, এটা শাকিলের ফোন। শালাকে মেরে ফেলে আসার সময় হঠাৎ করে মনে হলো ফোনটাও নিয়ে যাই, তাহলে অনেক কিছু জানতে পারবো। তা কিছু জানতে পেরেছো? জি বস, শাকিলের সাথে
পুলিশ প্রধানের খুব ভালোভাবেই হাত রয়েছে, মানে 2 নম্বরের কাজের হাতিয়ার ছিল শাকিল। এত কিছু তুমি জানলে কিভাবে? এই যে বস, বললাম না ফোনটা ছিল শাকিলের। সাব্বির কিছু বলে না, সেখান থেকে বের হয়ে হাঁটতে থাকে। পেছন পেছন লুইসও বের হয়ে আসে। সাব্বির সোজা গাড়িতে গিয়ে বসে। তারপর বস কোথায় যাবেন? সোজা চলো, একটা লাশের ব্যবস্থা করতে হবে। কিন্তু কেন? লুইস চুপ, আর চলো আমার সাথে। লুইস চুপ করে থাকে। সাব্বির দ্রুত একটা হসপিটালের মর্গে চলে আসে, তারপর ম্যানেজারকে ডেকে পাঠায়। বস বলুন। এক নতুন লাশ বের করে দাও, কাজ আছে। কিন্তু কারটা দেব বস? সবগুলো তো স্বজন আছে। আরে যে লাশের কোনো পরিচয় নেই, সেই রকম একটা লাশ বের করে আনো। লুইস যাও, নিয়ে আসো। সোজা গাড়িতে তুলে আগের জায়গায় নিয়ে যাবে। রাতে অনেক কাজ রয়েছে। আর বাকি সবাই শোনো, তোমরা এখানেই থেকে যাবে, ম্যানেজার আর সিসিটিভি মনিটরিং ম্যানের সাথে। কোনো চালাকি করলেই একদম হেডশুট করে দিবে। সাব্বিরের কথা বলার মাঝে লুইস আর ম্যানেজার ধরে নিয়ে আসে একটা লাশ। সাব্বির দ্রুত সে গাড়িতে তুলে চলে আসে। রাত 2টা। সাব্বিরের প্ল্যান মোতাবেক দ্রুত লাশটা সে আগের মতোই আম গাছের সাথে ঝুলিয়ে দিয়ে চলে আসে সোজা হসপিটালে। পুরো হসপিটালে সাব্বিরের লোক দ্বারা পূর্ণ। ঘড়ির কাঁটা 4টা ছুঁই। ঠিক তখনই হসপিটালে গেট দিয়ে ঢুকে পড়ে একটা অ্যাম্বুলেন্স। সাব্বির ছাদের উপর থেকে অ্যাম্বুলেন্স দেখে মুচকি আসে। ব্লুটুথ এয়ারফোনে লুইসকে সতর্ক করে নিজের স্নাইপার রিভলভার বের করে। অ্যাম্বুলেন্সটা সোজা রুমের দরজার সামনে গিয়ে থেমে যায়। সেখান থেকে প্রথমে দুজন নেমে লাশটাকে স্ট্রেচারে করে নিয়ে যায় রুমের ভেতর। ঠিক তার কিছুক্ষণ পরে অ্যাপ্রন পরিহিত 2টো লোক নেমে পড়ে গাড়ি থেকে, আর আরও একজন লোক নেমে পড়ে। সাব্বির স্নাইপারের স্কোপে ভালো বুঝতে পারে লোকটি হলো তার বাসারই ড্রাইভার। সাব্বির থেকে নেমে পড়ে আর স্নাইপার রিভলভার তার লোককে দিয়ে নিচে চলে আসে। রুমের চারদিকে ঘিরে ফেলে সাব্বিরের লোক। রুমের পেছনে একটা ভাঙা কাচের জানলায় উকি দেয় সাব্বির। ভেতরে দুজন ডাক্তার লাশ বস্তা থেকে লাশ বের করতে নেবে, তার আগেই সাব্বির ক্লোরোফর্ম বোমা জানলা দিয়ে ছুড়ে মারে। ছোট একটা ব্লাস্ট হয় রুমের ভেতর। সাব্বির চুপ করে দাঁড়িয়ে থাকে দেখার জন্য ভেতরে কি হতে চলেছে। সাব্বির ভেবেছিল রুমে মাত্র 5 জন লোকই আছে, কিন্তু সাব্বির অবাক করে দিয়ে বোমের ব্লাস্টের শব্দ হঠাৎ করে রুমের মেঝে ফাঁক করে দিয়ে আস্তে করে অনেকগুলো লোক বের হয়ে আসে, কিন্তু তারাও কিছু বুঝে ওঠার আগে সেন্সলেস হয়ে পড়ে। সাব্বির কোনো রিস্ক নিতে চায় না বলে পকেট থেকে আরও একটা বোম বের করে সুড়ঙ্গের মাঝে নিক্ষেপ করে অপেক্ষা করতে থাকে। পুরো 20 মিনিট পর রুমের মাঝে বোমের ধোঁয়া কেটে গেলে সাব্বির দ্রুত আর তার লোককে নিয়ে ঢুকে পড়ে। বুলেট প্রুফ জ্যাকেট পরিধান করে ভেতরে ঢুকে পড়ে দেখে সাব্বিরের লোক সেন্সলেস হয়ে থাকা সবাইকে বেঁধে ফেলেছেন। সাব্বির চুপিসারে এগিয়ে থাকে মাটির নিচের সুড়ঙ্গের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ নিচে সুড়ঙ্গ না, একটা বিশাল রাস্তা। সাব্বির সুড়ঙ্গের মাঝে না নেমে ছোট স্পাই ড্রোন রেখে দিয়ে দ্রুত সবাইকে নিয়ে চলে আসে। নিজের আস্তানে ফিরে এসে সবার আগে বিশাল একটা মনিটরের সামনে বসে থাকা একটা রিমোট চালু করে। সাথে সাথে স্পাই ড্রোন চালু হয়ে সুড়ঙ্গের সব কিছু দৃশ্যমান করে তুলে। সাব্বির খুব সতর্কতার সাথে ড্রোন নিয়ে এগিয়ে যেতে থাকে সামনের দিকে। হঠাৎ পায়ের শব্দে দ্রুত স্পাই ড্রোনকে কিছুটা দেওয়ালের পাশ ঘেঁষে নিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পর 2টো লোক আসতে থাকে। সাব্বির তাদের দিকে ক্যামেরা ঘোরাতেই হেসে ওঠে, কারণ লোক দুটোই সাব্বিরের খুব ভালো চেনা। একজন হলো লুসিফার আর একজন হলো তৌফিকুর রহমান। নিজের লোককে বেইমানি করতে থেকে সাব্বিরের তেমন রাগ হয় না, কারণ গ্যাং চালাতে হলে এমন হবেই। সাব্বির আবারও ড্রোন চালাতে শুরু করে এবং একটা জঙ্গলের ঝোপের মাঝে চলে আসে। দ্রুত সাব্বির ড্রোনকে আকাশে তুলে পুরো জঙ্গলে ঘোরাতে থাকে। কিছু দেখতে না পেয়ে হতাশ হয় সাব্বির। ঠিক তখনই সাব্বির অবাক হয়ে সাথে হালকা হাসিও দেয়, কারণ জঙ্গলের শেষের দিকে একটা কুঠির ঘরের মতো কিছু দেখতে পাচ্ছে সাব্বির। সাবধানে সেদিকে ড্রোন এগিয়ে নিয়ে যায়। সেখানে দেখতে পেয়ে কুঠিরের ঘর নয়, বিশাল একটা ঘর। সেখান থেকে গানের শব্দ বেশি আসছিল। সাব্বির পেছনে তাকিয়ে দেখে লুইসও তাকিয়ে আছে অধিক আগ্রহ নিয়ে। তাই সাব্বির বলেন, কি হলো লুইস ভাই আমার, এইভাবে ওখানে দাঁড়িয়েছো কেন? পাশে বসে পড়ো। না বস, তা আমি পারবো না। আপনি কোথায় আর আমি কোথায়? সাব্বির এক প্রকার জোর করে তার পাশে বসিয়ে দিয়ে আবারও ড্রোন চালাতে শুরু করে। এমন সময় লুইস জিজ্ঞেস করে, বস এই ড্রোন কখন রেখে আসলেন? এগুলো আমার কাছে সব সময় থাকে লুইস, তুমি যাও রেডি হতে থাকো, আমরা আবার বের হব। লুইস উঠে চলে যায় আর সাব্বিরের আবারও সামনে মনিটরের দিকে তাকিয়ে থাকে। ড্রোনটা কোনো দিকে ভেতরে নিয়ে যাবে সেটা বুঝতে পারছে না। পুরো ঘরটাকে 2বার ঘোরাতে থাকে। ঠিক তখনই চোখ যায় সাব্বিরের একটা ঝোপ, যার এর মাঝে সেখানে কিছু পড়ে থাকতে দেখে এগিয়ে যায় সেদিকে ড্রোন।
দেখতে পায় একটা মৃত্যু লাশ অর্ধগলিত হয়ে পড়েছে। আর একটু ভালো করে দেখেই চমকে ওঠে, কারণ লাশটা লুসিফারের। সাব্বির ভাবতে থাকে, তাহলে একটু আগে যাকে দেখেছে সে লুসিফার নয়, অন্য কেউ। লুসিফারকে খুন করা হয়েছে ভাবতেই সাব্বিরের পুরো শরীর থরথর করে কেঁপে ওঠে রাগে। নিজেকে অনেক কষ্টে নিয়ন্ত্রণ করে এগিয়ে যায় সদ্য সেন্স ফেরা ড্রাইভারের দিকে। এই তুই কে শালা? আমাদের এখানে তুলে নিয়ে এসেছিস কেন? দ্রুত বলছি, ছেড়ে দে। শালা বললি আর ছেড়ে দেব? ওকে, তোকে আমি ছেড়ে দিতে পারি, তবে এক শর্তে। শালা বাচ্চা, আমাকে ছেড়ে দিবি? তাও আবার শর্তে? শোন বাচ্চা, আগে ফিডার খেয়ে বড় হয়ে আয়, তারপর না হয় খেলা হবে। বাচ্চা বলিস না রে ভাই, জানিসই তো ছোট মরিচের ছালটা একটু বেশি। সাব্বির কথাটা বলে হাত দিয়ে ড্রাইভারের অন্ধকোষগুলো নিজের হাতের মুঠোয় চেপে ধরে চিৎকার করে উঠে ড্রাইভার। তারপর ছেড়ে দে প্লিজ, ছেড়ে দে, সহ্য করতে পারছি না আমি। সাব্বির জোরে হাসতে থাকে, আগের চেয়ে আরো শক্তি দিয়ে চেপে ধরে দাঁতের দাঁত দিয়ে কামড়িয়ে ধরে। কি যেন বলতি? আমার শর্ত তুই শুনবি না? তোকে এবার কি করবো বল? ভাবছি তোর অঙ্গকোষ গুলো খুলে কুকুরকে খাওয়াবো। ব্যথায় কাকড়াতে থাকা ড্রাইভার কোনো রকমে বলে, ভাইয়া ভাইয়া, দয়া করে ছাইরা দেন, আমি আপনারে চিনি না, আপনি আমারে চিনেন না, তবে কেন তুলে আনলেন আমাদের? সাব্বির হুঙ্কার দিয়ে উঠে নিজের মুখ থেকে নকল ফেসের ব্লান্ডার খুলে ফেলতেই ভয়ে প্রস্রাব করে দেয় ড্রাইভার। তারপর স্যার স্যার, আপনি এখানে? কেন বে, আমি ছাড়া কে থাকবে বল? এখন দ্রুত বলে ফেলতো, লাশগুলো তোরা ডোমে নিয়ে গিয়ে কি করতি? স্যার, আপনাকে ভালোভাবেই বলছি, ছেড়ে দিন, নয়তো কিন্তু আমাদের বস জানতে পারলে অনেক খারাপ হয়ে যাবে। ওলে বাবালে, আমি তো ভয় পেয়ে গেলাম। শালা তোদের নাইট কিং গ্যাংকে আমি ভরে দিলাম। তুই চিনিস আমি কে? সে যাই হোক, বলবি নাকি? লুইস, লাঠি নিয়ে এসো। ড্রাইভার লাঠি আনার কথা শুনতেই দ্রুত বলে, স্যার স্যার, বলছি প্লিজ লাঠি আনতে বারণ করুন। তুই আগে বল কি করতি? লাশগুলো নিয়ে আর কিভাবেই বা খোঁজ পেতি? ওখানে লাশ আছে। স্যার, সেটা আমি জানি না, তবে আমাকে অচেনা নম্বর থেকে ফোন করেছিল আর বলেছিল তার কথা মতন কাজ করতে। তার কথা মতন কাজ করলে ধন দৌলত দিয়ে আমাকে ভরিয়ে দেবে। লোভ হতো অনেক, কতদিন আর ড্রাইভার থাকবো? বড়লোকদের মতন চলতে ইচ্ছে হয়, রোজ মাছ মাংস খেতে ইচ্ছে হয়। পিতো লোকটার কথায় হ্যাঁ বলেছিলাম, আর রোজ রাতে আমাদের বলে দিত কি করতে হবে, আমরাও তার কথা মতন কাজ করতাম। লাশগুলো ডোব নিয়ে কি করতি? এমন কিভাবে সেগুলো গায়েব করতি? সরি, আমি শুধু ডাক্তারদের হেল্প করতাম। তারা প্রথমেই দেহ থেকে চোখ দুটো খুলে নিত, তারপর একে একে কিডনি হৃৎপিণ্ড খুলে নিয়ে দেহের ওপর এক ধরনের তরল ঢেলে দিত, আর এতেই চোখের পলকে লাশ আতঙ্ক হয়ে যেত। তারপর কি করতি? তারপর আমাকে একটা সুড়ঙ্গের মধ্যে ওরা ঢুকিয়ে দিয়ে সাথে কাচের বোতলে বন্দি করে রাখতো। হৃৎপিণ্ডগুলো দাঁড়িয়ে দিয়ে বলতো সুড়ঙ্গর শেষ মাথায় যেতে। আমি যেতাম আর গিয়ে দেখতাম মুখোশ পরা একজন লোক দাঁড়িয়ে, আমাকে দেখে হাত বাড়িয়ে দিত বোতলগুলো নেওয়ার জন্য। আমিও দিয়ে দিতাম, আর অমনি তিনি কয়েকটা বান্ডিল ধরিয়ে দিত। আমার হাতে টাকাগুলো নিয়ে সোজা ডোমে আসতাম, আর সেখানেই ভাগ করে নিয়ে কলঙ্কটা একটা বস্তায় তুলে নিয়ে গিয়ে গাড়িতে রাখতাম। ম্যানেজারকে তোরা কিছু দিতি না? ওটা আমি নয়, উপর থেকে কেউ একজন দিত। আমি এতটুকুই জানি স্যার, আমাকে ছাইরা দেন। আচ্ছা, এখন বলতো আমার বাসার সামনে ওই লোকগুলো কি ছিল, আর যার সাথে তুই রোজ গল্প করতি, আর আমার ঘরের জানালাতে কি ইশারা করতি? সাব্বিরের এমন প্রশ্ন শুনে কিছুটা থতমত খেয়ে যায় ড্রাইভার। তারপর আমতামতা করে বলে, কই বস, না তো, কখনোই তো আমি কারোর সাথে কথা বলিনি। লুইস, লাঠি নয়, রামদা নিয়ে এসে একে কোপাবো এখন। শালা দুবার মিথ্যা বলেছে। বস প্লিজ আমায় ছাইড়ে দেন। এই চুপ কর তো, আর বল, সত্যি করে বল, কেন তাকাতি আমার জানালার দিকে? লোকগুলো কে ছিল, আর কি বলতি তোরা? আমি জানি না। ড্রাইভারদের কথা শেষ হওয়ার আগে লুইস পেছন থেকে ড্রাইভারের দুই পায়ের মাঝখানে আঘাত করে চিৎকার করে ওঠে। সাব্বির মুচকি এসে ড্রাইভারের চুলের মুঠি চেপে ধরে বলে, শোন, তোকে দেখে বুঝে গেছি আমি তোর বয়স হয়েছে, তোকে মারতে আমার খারাপ লাগছে, তাই বলছি হালুই বলে দে, নয়তো তুই ভাবতেও পারবি না তোকে কি করতে পারি। আমাকে মেরে ফেল তুই, তবু আমি বলতে পারবো না, কারণ আমার বউ বাচ্চা সব ওদের দখলে। তোকে কিছু বললে ওরা আমার বউ বাচ্চাকে মেরে ফেলবে। আর তুই আমাকে না বললে আমি তোকে মেরে ফেলবো, আর ওরাও জেনে যাবে। বাহ, ভাববে তুই আমাদের সব বলে দিয়েছিস, তখন তোর বউ বাচ্চাকেও মেরে দিবে,
ওরা মাঝখানে তুইও মরবি, তোর বউ বাচ্চাও। না, এ হতে পারে না। আমি বলছি, বলুন কি জিজ্ঞাসা করবেন। এই তো লাইনে এসেছিস, শোন আগে বল, তোর বউ বাচ্চাকে কে তুলে নিয়ে গিয়েছে? জানি না, তবে আমাকে বলছে দ্য নাইট কিং এর লোক আমার বউ বাচ্চাকে তুলে নিয়ে গিয়েছে। তাদের কথা মতন না চললে আমাকে তো মরতেই হবে। ওটা তোর বিষয়। এখন শোন, আমার দ্বিতীয় প্রশ্ন, তুই কেন লোকগুলোকে আমার ঘরের জানালা দেখাতি? আমি চিনি না ওই লোকগুলোকে, তবে আমাকে ফোনে বলেছিল একজন যে আমার কাছে কয়েকটা লোক আসবে, তারা যা জিজ্ঞেস করবে তাই যেন বলি। ওরা এসে আমাকে বলেছিল সাব্বির রহমান কোন রুমে থাকে আর জানলা কি বুলেট প্রুফ। আমি বলেছিলাম হ্যাঁ। তখন তারা কিছুক্ষণ চেয়ে থাকে, চলে গিয়েছিল আর বলে যায় আবার আসবে। আমি জানি আপনি কখন বের হন আর কখন আসেন, সেটা তাদের বলুন। ও আচ্ছা, ওকে, তোর কাহিনী শেষ। লুইস, একে একটু বেঁধে রাখো, পরের হিসাব বরাবর করব। আর চলো যাই, আজ একটা ভালো মিশন রয়েছে। সাব্বিরের কথা মতো লুইস লোকটিকে বেঁধে 60 জন লোক নিয়ে বের হয়ে আসে। সাব্বির সোজা ড্রোমের ভিতরে আসে। সেই সুরঙ্গে মুখের ভিতর বিশাল বড় বড় দুটো পাথর রেখে দেয়, যেন কেউ বের হয়ে আসতে না পারে। এখানেই যেন তার শেষ গন্তব্য হয়। সাব্বির আবারও বের হয়, সোজা চলে আসে সেই জঙ্গলে। চুপিসারে এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই ফোন আসে লুসিফারের। সাব্বির মুচকি এসে ফোন রিসিভ করে। হ্যালো লুসিফার, বলো। বস, আমি একটা কাজে আমেরিকায় চলে যাচ্ছি, কাজ শেষ করে ফিরে আসবো আবার। এখন না লুসিফার, পরে যেও। তোমার এখন অনেক কাজ আছে, সেগুলো কমপ্লিট করে তবেই যেও। ঠিক আছে বস, তবে আমি দেখা করতাম আপনার সাথে। ওকে, আজ রাতে আমরা দেখা করব, তুমি টেনশন নিও না। কিন্তু কোথায়? যেখানে আমরা রোজ দেখা করতাম। সাব্বির ফোন কেটে দিয়ে হাতে ঘড়ির স্ক্রিনে তাকায়। লুসিফার সহ আরো দুটো অচেনা লোক শব্দ করে হাসছেন। লুইস, চলো যাই, হামলাটা করেই ফেলি। সাব্বির কথাগুলো বলতে বলতে এগিয়ে যায় সামনের দিকে। বস, প্ল্যান বলুন কিভাবে করব। আমরা এখানে আছি 60 জন, আর ভেতরে 2 জন। এর মানে হলো আশেপাশে আরো কয়েকজন থাকতে পারে। তাই আমাদের ফার্স্ট কাজ সুরঙ্গের মুখ বন্ধ করে দেখো, দ্রুত ওই যে পথ দেখছো ওটা দিয়ে বন্ধ করে দাও মুখ। সাব্বিরের হুকুম পাওয়া মাত্র সবাই বন্ধ করে দেয় সুরঙ্গের মুখ। তারপর সাব্বির আবারও বলতে শুরু করে, এখন 40 জন পুরো বাড়ি ঘেরাও করে উল্টো দিকে ঘুরে থাকো এবং কাউকে দেখা মাত্র গুলি করবে। আর বাকি 20 জন দ্রুত গতিতে আমার সাথে ঢুকে পড়বে। ওকে বস। ওকে লুইস, লক গলিয়ে ফেলো। লুইস পকেট থেকে লেজার বিম বের করে ঢুকিয়ে দেয় লকের মধ্যে। সাথে সাথে ভয়ানক আলোক রোশনি গলিয়ে দেয় লক। সবাই রেডি? 1 2 3 গো। বুলেটের গতিতে সবাই ঢুকে পড়ে। সাব্বির হালকা হেসে রুমে না ঢুকলেও লুইসকে বলে দুজনকে নিয়ে বের হয়ে আসতে। লুইস দুজনকে বের করে সোজা গাড়িতে তুলে ফেলে। তারপর, বস, এখন কি করব? দেখো, বাড়ির পেছনে আমার লুসিফার হাইয়ের লাশ পড়ে রয়েছে, সেটা তুলে নিয়ে চলো, দাফন করতে হবে। সাব্বির চলে আসে সেখান থেকে। সাথে লুইসরাও দাফন করে দেয় লুসিফারকে। সাব্বির অঝরে কাদার ধারায় কাঁদতে থাকে, কারণ সাব্বিরের সেই ছোট কাল থেকে বন্ধু ছিল লুসিফার। লুইস তার বসকে কান্না করতে দেখে নিজেও কান্না করতে চাইলেও পারে না। অনেক কষ্টে কান্না আটকে রেখে সাব্বিরকে সান্ত্বনা দেন। তারপর, বস প্লিজ উঠুন, কান্না করবেন না প্লিজ। আমি আপনার কান্না সহ্য করতে পারবো না, প্লিজ বস। কি করব বলো লুইস? লুসিফার ছিল আমার বাল্যকালের বন্ধু। ওর জন্য আমি আমেরিকা গিয়েছিলাম পড়াশোনা করার জন্য, আর আজ দেখো পাগলটা আমাকে রেখেই চলে গেল। কথাগুলো বলতে বলতে সাব্বিরের শব্দ করে কাঁদতে শুরু করে। লুইস অনেক বুঝে সাব্বিরকে নিয়ে চলে আসে গোডাউনে। তারপর, বস, আমার একটা কথা, সুসিবার ভাই যদি মৃত্যু হয় তাহলে ওই যে সামনে বেঁধে রাখা সুপিটার কে? লুইস, এটাও বুঝলে না? ও নকল লুসিফার, ওর মুখে নকল ফেস লাগানো, তুমি চাইলে দেখতে পারো। লুইস কৌতূহল নিয়ে নকল লুসিফারের সামনে গিয়ে মাথায় চুল ধরে টান দিতেই বেরিয়ে আসে লোকটার আসল চেহারা। সাব্বির না চাইতেও অনেকটা রাগে সামনে তাকিয়ে অবাক হয়ে যায় আর বলে, শাহিন তুই? শাহিন হলো সাব্বিরের বন্ধু। বলতে গেলে অনেক ভালো বন্ধু ছিল তারা, কিন্তু কোনো এক কারণে শাহিন সাব্বিরের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। বস, ওটাকে তো দেখলেন, এই যে এই মালটাও কি নকল? দেখি তো চেক করে। সাব্বিরের হুকুমের অপেক্ষা না করে টেনে বের করে লোকটার আসল চেহারা। সাব্বির এবারও অবাক হয়ে যায়, কারণ লোকটি ছিল পুলিশ প্রধান তৌফিকুর রহমান। লুইস,
এটা কিভাবে হতে পারে ভাবতেই পারছি না যে আমাকে কিনা খুঁজে বের করতে নিজের কাঁধে দায়িত্ব নিয়েছিল সেই কিনা খুদি। কে তুই শালা? কেন তুলে এনেছিস আমাকে? চিনিস তুই আমি কার লোক? আরে চুপ কর, আর শুনবো না। তুই কার লোক? আই লুইস, তুমি তৌফিকুর রহমানের ওপরের ব্লাডার খুলছো। দেখো, ওর আরও একটা ব্লাডার রয়েছে, যেটা তুমি প্রথমটা খুলে ফেলার সময় একটু ছিঁড়ে ফেলেছো। সাব্বিরের মতো লুইস আরও কিছুক্ষণ তৌফিকুর রহমানের মাথার দিকে তাকিয়ে হাসতে হাসতে খুলে ফেলে আরও একটা ব্লান্ডার। সাব্বির লোকটির আসল চেহারা দেখে আবারও চমকে যায়, কারণ লোকটি আর কেউ নয়, তার শিক্ষক তারেক। স্যার আপনি? তো কে হবে শালা? খুব তো উড়তি কলেজে সেটে দিয়েছিলাম, তবুও বারবার ফিরে আসতে, তাই একেবারে সেটে দেওয়ার ব্যবস্থা করেছিলাম, তবে সফল হয়নি। হবে কিভাবে? তুই তো জানিসই আমি কি জিনিস। আচ্ছা যাই হোক, এখন বল, হঠাৎ এইরকম একটা কাজে জড়িয়ে পড়লি কেন? তুই না একটা মহান পেশায় নিয়োজিত ছিলি। আরে রাখ তো মহান পেশা। শালা মহান পেশা দিয়ে কি হবে যদি পকেটেই না থাকে টাকা? তাই তো টাকার জন্যই এত কিছু করা। ও আচ্ছা, তা বল দ্য নাইট কিং এর লিডারকে? তোকে কেন বলবো? সে যাই হোক, ছেড়ে দে, কাজ আছে, তোর হিসাব পরে মিটিয়ে দিব। এই শাহিন, কিছু বল। এভাবে বেঁধে রেখেছে, মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। হাসাস না ভাই, তোদের সাথে যে বেইমানি করেছে তাকে তো আমি কবে টপকে দিয়েছি। এই ভালোই ভালোই বলে ফেল, তোদের লিডার কি? শাহিন কিছু বলতে যাবে তার আগেই ফোনটা বেজে ওঠে সাব্বিরের। কিছুটা অবাক হয়ে যায়, কারণ এর আগে কখনোই সাব্বিরের ফোনে কল আসেনি লুসিফার আর লুইস ছাড়া। লুসিফার মৃত্যু আর লুইস সামনে, তাহলে কে ফোন করেছে? সাব্বিরের কথাগুলো ভাবতে ভাবতে ফোনটা কেটে গেল, আর আবার কিছুক্ষণ পরই ফোনটা বেজে ওঠে। সাব্বির রিসিভ করে, কানে দিতে ভয়ঙ্করভাবে একটা হাসির শব্দ ভেসে ওঠে। কি শালা, চিনতে পেরেছিস আমাকে? কে তুই? তোর জব শালা, মনে নেই তোর জানুকে খুব বিরক্ত করতাম, তুলেও নিয়ে গিয়েছিলাম। আবির তুই? শালা বেঁচে আছিস এখনো? তোকে সামনে পেলে একদম আমি পুঁতে ফেলতাম। ও নো নো, তুই এখন সেই আগের ছাত্র নেতা নি, আর আমিও কোনো সাধারণ মানুষ নই। আমি কে জানিস? ভয় পেয়ে যাবে রে শুনলে। ও আচ্ছা, তা বাবু বলো তো, তুমি কে? দেখি চমকে যাই কিনা। শালা তুই কে? আমার কোনো কিছুই চাই আসে না, তোকে জাস্ট আমি সামনে দেখতে চাই, কোপানোর জন্য। জানিস তো, অস্ত্র ফেলে দিলেও। এই চুপ, জাস্ট চুপ। কাকে ভয় দেখাস তুই? তুই ভাবছিস আমি কে? শালা, আমি হলাম দ্য নাইট কিং এর লিডার। আমি সবই দেখেছি তুই কি করেছিস। আমার সেই সুরঙ্গের আর তুলেও নিয়ে গিয়েছিস শাহিন আর শালা তারেককে। সাব্বির দ্রুত ফোনের লাউড স্পিকার অন করে চুপ থাকতে ইশারা করে শাহিন আর তারেককে। আবির আবারও বলতে শুরু করে, তুই জেনে খুবই অবাক হবি, কারণ কি জানিস, আমি না শালা ওই দুটোকে তোর হাতে তুলে দিয়েছি। মেরে দে শালাদের, অনেক বছর সহ্য করেছি। শালাদের কাজের চেয়ে কচি মাল খাওয়ায় নেশায় পরিণত হয়েছিল শালাদের। তুই টেনশন নিস না রে, আমি কাজটা ভালোই পারি। জানিস তো, যেভাবে গরুর চামড়া ছিলে ফেলে, তেমনি এই দুটোরও ছিলে ফেলবো। তাও কম হবে রে। জানিস তো, তোর কলিজার টুকরো মেহেরুনকে এই দুইটাই ছিঁড়ে খেয়েছিল। আহ, কি সেই দৃশ্য! গোপনাঙ্গে হাজার বল্টের শক, গুঁড়া মরিচ, এমনকি কোকেনের বোতলও ঢুকিয়ে দিয়েছিল শালারা। আর আমি না শুধু দেখেই প্রতিশোধ দিয়েছিলাম। এখন জানিস তো, আমি না আরো অনেক কিছুই করতে পারতাম, করিনি। কি করবি তুই? জানা আছে আমার। ড্রাইভারকে দিয়ে আমার জানালা দেখলি, বুলেট প্রুফ কিনা মানলি, আর ফেঁকে গেলি। শালা বাহ, সবই দেখি জানিস। তবে আরো একটা সত্যি কথা তুই জানিস না, সেটা হলো আমি না তোকে মারার জন্যই তোর বাসার চারপাশে হাজার হাজার মাইনও পুঁতে ফেলেছিলাম, কিন্তু কি যেন মনে করে আবার তুলেও এনেছিলাম। কারণটা কি জানিস? আমার না খুব শখ আমার শরীরে তুই ওই মেহেরুনের জন্য যতগুলো আঘাত করেছিলি কলেজের মাঠে সবগুলো তোকে ফিরিয়ে দিতে। স্বপ্ন দেখতে থাক, আসছি আমি খুব তাড়াতাড়ি। জানিস তো, আমি ভয়ঙ্করের চেয়েও ভয়ঙ্কর হতে পারি। জাস্ট তুই তো একটা ছোট দুধের শিশু,
চলে আসিস, দেখে নেব কত পারিস শালা। তবে তুই তো আসতেই পারবি না। সাব্বির কিছু বলার আগে আবির ফোনটা কেটে দিয়ে সাব্বির মুচকি হেসে তাকায়। শাহিন আর তারিক ওর দিকে তাকিয়ে আছে। তারপর দেখলি তো তোদের বস কি, তাহলে তোদের মেরে একদম টুকরো টুকরো করতে। বাহ শালা শাহিনের বাচ্চা, আমাকে ফাঁসাচ্ছিস? তুই তো নিজে শাকিলের মাধ্যমে তুলে এনেছিলি আর নিজেই তো আগে ধর্ষণ করেছিলি, তারপর আমার লোভ হওয়ার তোর এত জিনিস খেয়েছি আমি। সাব্বির, তুমি এর কথা বিশ্বাস করো না, এই মিথ্যা বলেছে। সাব্বির ওদের দুজনের কথাগুলো শুনে কেঁদে ফেলে। কতটা কষ্ট না পেয়েছিল মেহেরুন, ভাবতে গায়ে কাটা দিয়ে উঠতে থাকে। সাব্বিরের রাতে থাকা ব্লেড দিয়ে এগিয়ে যেতে নিয়ে থেমে যায়, তারপর শয়তানি হাসি দিয়ে। ওকে, তোদের মধ্যে একজনকে মারবো আমি, আরেকজনকে ছেড়ে দিব। তবে শর্ত একটাই, আমাকে বলতে হবে আবির কোথায় আর কি কি করতে পারে ও। না না সাব্বির, আমি বলছি এই শালা কিছুই জানে না। আমি জানি সাব্বির কোথায় থাকতে পারে। না না, আমি তো এটা মানবো না। কোথায় থাকতে পারে আমি জানতে চাই, সে কোথায় থাকবে। নট থাকতে পারে, আমাকে তোদের মধ্যে যেই ওর আসল ঠিকানা বলবে তাকেই মুক্তি দিয়ে দিব, আর একজনকে ভয়ঙ্কর মৃত্যু দেব। লুইস, দেখাও এদের একটু, কি করবো এদের। লুইস সাব্বিরের কথা মতো একটা রেড সুইচ এর চাপ দিয়ে মেঝে ফাঁক করে বেরিয়ে আসে একটা লাভা, যেখানে আগুন টকবক করতে থাকে। আসলে এটা ভিডিওর মতো 3D মনিটর দেখলেও একদম আসল মনে হয়। সাব্বির শাহিনের আর তারেককে ভয় দেখানোর জন্যই এমন করেছে। দেখছিস কি এটা? তোদের এর ভেতরেই নিক্ষেপ করব। বাঁচতে চাইলে তাড়াতাড়ি বলতে শুরু কর, সহ খুব কমরে। মানে বলতে চাচ্ছিস সাবির বনবাসে থাকে? এটাও আমাকে বিশ্বাস করতে বলেছিস? পাইলটের বাসা কোথায়, নাম কি? তাহলে কে জানে? আমি জানি বস, পাইলট ধানমন্ডির 26 নাম্বার বাসায় থাকে। একদিন ওর সাথে আমার আলাপ হয়েছিল, তখনই জেনেছিলাম। তোদের দুজনকেই ছেড়ে দিব, বুঝলি? চকে আবিরের হাতের কাছে পেয়ে নেই। লুইস, এদের আদর যত্ন করো ভালো করে, কেমন? লুইস বুঝেছে কেমন যন্ত্রের কথা বলছে। সাব্বির কথাটা বলে চলে আসে নিজের রুমে। বিছানায় শরীর এলিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে মেহেরুনের মায়াবী সেই মুখ। সাব্বির তখনও মাননীয় প্রধানমন্ত্রী হয়নি, সবাই কলেজ পড়ে একটা ছেলে, পড়াশোনা ভালো হয় সকল স্যারের চোখের মনে ছিল। সাথে আরও একজনেরও, সেটা হলো মেহেরুন। খুব মায়াবী একটা মেয়ে ছিল, সে কিনা সাব্বিরের পাগলের মতো ভালোবাসত সাব্বিরও। কিন্তু দুজনেই যত একে অপরের কাছে যাচ্ছিল, ততই সাব্বিরের দুই বন্ধু শাহিন আর আবির অনেকভাবে মেহেরুনের কুস্তি করার চেষ্টা চালিয়ে যেতে নিচ্ছিল, কিন্তু সফল হয়নি। কারণ সাব্বির তখন ছিল কলেজের ছাত্র নেতা, আর এই কারণে আবির রাগে একদিন মেহেরুনকে থাপ্পড় মেরেছিল, যার প্রতিশোধ নিতে সাব্বির পুরো 2 ঘন্টা ওর ছেলে পেলেকে নিয়ে মাঠের মাঝখানে পিটিয়ে ছেড়ে দিয়েছিল। তারপর আর কেউ চোখ তুলে তাকায়নি মেহেরুনের দিকে। কিন্তু হঠাৎ একদিন সাব্বিরের স্কলারশিপ ভিসা পেয়ে যায় আর উচ্চতর ডিগ্রির জন্য আমেরিকা চলে যায়। মেহেরুন হয়ে যায় একা, আর এই সুযোগে আবির ও শাহিনকে নিয়ে মেহেরুনকে তুলে নিয়ে যাওয়ার সময় শাকিলের মুখোমুখি হলে অনেক বুঝে তারা শাকিলকে ওদের ধরে নিয়েছিল। আর ধর্ষণ করার মুহূর্তে হঠাৎ তারেক এসে গিয়েছিল বলে সে নিজেও করেছিল ধর্ষণ মেহেরুনকে, তারপর ঝুলিয়ে দিয়েছিল একটা আম গাছের কাছে। সাব্বির আমেরিকায় গেলেও বেশ কিছুদিন পর ফিরে এলে মা বাবাকে মেহেরুনের কথা বলে তারা সাব্বিরকে বলেছিল কি হয়েছিল মেহেরুনের সাথে। সেই দিন রাগে সাব্বির কিছু করতে না পারলেও চলে গিয়েছিল আবার আমেরিকায়, আর নিজেকে তৈরি করেছিল একটা গ্যাংয়ের নেটওয়ার্ক। তারপর দেশে ফিরে এসে প্রধানমন্ত্রী পদে লড়াই বিজয়ী হয়ে যায়। তারপর থেকেই শুরু করেছিল মেহেরুনের হত্যাকারীদের খুঁজে বের করার কাজ। হঠাৎ সাব্বির দেখতে পায় মেহেরুনের চিৎকার করে বলছে, সাব্বির ঘুমিয়ে গেলে আমাকে যারা কষ্ট দিয়েছে তাদের মারবে না, ওঠো সাব্বির ওঠো। সাব্বির চিৎকার করে বলতে থাকে, নেব নেব মেহেরুন কঠিন প্রতিশোধ। সাব্বিরের চিৎকার শুনে দৌড়ে আসে লুইস। তারপর বস আপনি ঠিক আছেন তো? আর এভাবে চিৎকার করলেন কেন? পানি নিয়ে এসো লুইস, পিপাসা পেয়েছে। লুইস দ্রুত পানির গ্লাস এনে দিতে ডক ডক করে খেয়ে ফেলে সাব্বির। তারপর লুইস দ্রুত চলো,
তুলে আনবো পাইলটকে। আমার প্রতিশোধ নিতে হবে। কিন্তু বস, এখন তো অনেক রাত, আপনি ঘুমান, আমরা আগামীকাল যাব। না লুইস, আমি আজই এবং এক্ষুনি যাব, তবে খুব সাবধানে। আমার বিশ্বাস সেখানেই কোনো একটা কারসাজি সাজানো পারে আবির। ওকে নিয়ে বিশ্বাস নেই। তাহলে এখন কি করব বস, আপনি বলুন। তুমি রেডি হয়ে এসো এবং ধানমন্ডির সেই বাড়ির আশেপাশে কাউকে ছদ্মবেশে পাঠিয়ে দাও। তাকে নজর রাখতে বলো কেউ আজ রাতে সেখানে আসে কিনা। লুইস চলে যেতে নিবে, তার আগে সাব্বির দৌড়ে বের হয়েছে। সোজা চলে আসে শাহিন আর তারেকের সামনে। তারপর হলেই তো গিয়েছিলাম। একটা কথা জিজ্ঞেস কর, আচ্ছা বলতো, তোরা হেলিকপ্টারে উঠতি কোথা থেকে? শাহিন আর তারেক এক অপরের দিকে তাকিয়ে চোখাচোখি করে আমতামতা করে বলতে শুরু করে। সাব্বির বুঝতে পারে দুজনের একজনও সত্যি বলছে না। এতক্ষণে লুইসও চলে এসেছিল সাব্বিরের পাশে। বস, এভাবে দৌড়ে এলেন কেন? পরে বলছি, আগে যাও এসিডের ড্রামটা নিয়ে এসো, এদের গোসল করাবো ওখানে। সাব্বিরের কথা মতো কয়েকজন ধরাধরি করে একটা ড্রাম নিয়ে আসে। সেটা পানি ভর্তি মনে হলে সেটাতে আসলে ভয়ঙ্কর অ্যাসিড ছিল। শরীরে কোথাও পড়লে একদম মাংস খুলে পড়ে যাবে। তোদের কত বড় সুযোগ দিলাম, তবু মিথ্যা বলতি। এবার তোদের এই অ্যাসিডের মধ্যে চুভাবো। লুইস, তারেককে তুলে নিয়ে আসো। লুইস সহ আরো 5 জন মিলে নিয়ে আসে তারেককে। তারপর ড্রামের উপর ঝুলিয়ে দিয়ে তড়িটা সাব্বিরের হাতে তুলে দেয়। সাব্বির প্রথমে তারেকের চুলগুলোকে অ্যাসিডের মধ্যে চুবিয়ে নিতে কয়েক সেকেন্ডের মধ্যে তারেকের সমস্ত চুল পুড়ে ছাই হয়ে যায়। সাথে তো চিৎকার ফ্রি। সাব্বির মুচকি এসে তারেককে সোজা করে পা দুটো অ্যাসিডের মধ্যে চুবিয়ে দিতে গগন ফাটানোর চিৎকার শুরু করে। এত জোরে চিৎকার করছিল যে পুরো রুম জুড়ে বারবার প্রতিধ্বনি হতে থাকে। সাব্বির আরো জোরে হাসে আর বলতে থাকে, কিরে, কেমন লাগে? অন্যের চিৎকার দেখে তো খুব আনন্দ নিতি, এখন না হয় তোরটা দেখে আমি নেই। বস, বস প্লিজ আমার পাকে তুলুন, আমি সহ্য করতে পারছি না, আমাকে মেরে ফেলুন, তবু এত কষ্ট দিয়েন না। ইস, এভাবে হয়তো আমার মেহেরুন কলিজাটা তোদের কাছে চিৎকার করে বলেছিল, তোরা শুনিসনি, মেরে ফেলেছিস ওকে। সাবির কথাগুলো বলতে বলতে শাহিনের দিকে তাকাতে হেসে ওঠে, কারণ শাহিন ভয়ে আত্মরা অবস্থা, ঘেমে পুরো শরীর একাকার। সাব্বির সেসবে আর খেয়াল না করে দড়ি ছেড়ে দিয়ে তারেককে এর পুরো দেহ অ্যাসিডের ভিতরে ডুবে যায়। সাথে সাথে লুইস বন্ধ করে দেয় ড্রামের মুখ ঢাকনা দিয়ে। সাব্বির হাতে ধারালো চাকু দিয়ে এগিয়ে যায় শাহিনের দিকে। তারপর বল, এখন সত্যি করে আবিরকে কই পাবো? তাহলে আগে মিথ্যা বললি কেন? তোর শাস্তি তো তোকে পেতেই হবে। উফ লুইস, কুত্তার মুখটা বন্ধ করে দাও তো। লুইস দ্রুত কস্টেপ মেরে দেয় শাহিনের মুখে, আর তারপরেই সাব্বির হাতে থাকা চাকু দিয়ে ঘ্যাচ ঘ্যাচ করে 4টা কোপ মারে শাহিনের 4 হাতে পায়ে। অমনি দেহ থেকে আলাদা হয়ে যায়। সাব্বির হাসতে হাসতে চলে আসে আবারও নিজের রুমে। চোখ বন্ধ করতে আবারও বেশি উঠে সাব্বিরের সামনে মেহেরুন, কিন্তু এবার সাব্বির চুপচাপ ঘুমিয়ে পড়ে, কারণ প্রতিশোধ নিতে হলে সে দরকার শক্তি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আবারও চলে আসে শাহিনের সামনে। এসে দেখে লুইস ততক্ষণে ডাক্তার ডেকে এনে চিকিৎসা করে ফেলেছে। লুইস, একে একে একটু দেখাও তারেকের কি অবস্থা হয়ে গিয়েছে। বস, আপনি চোখ বন্ধ করুন, আপনি ভয় পাবেন। সাবির চোখ বন্ধ করে ফেলে আর লুইস ড্রাম এর মুখ খুলে তারেকের মাংসবিহীন শুধু কঙ্কাল বের করে শাহিনের দিকে তাকায়। শাহিন নিজেও চোখ বন্ধ করে নিয়েছিল দেখে ড্রাম থেকে সিরিজ দিয়ে একটু অ্যাসিড ছুঁড়ে পড়ে শাহিনের ঠিক চুলের মাঝে। সাথে সাথে ভয়ঙ্কর চিৎকার দিয়ে উঠে সামনে তাকায়। লুইস মুচকি হেসে ড্রামের মাঝে আবারও রেখে দেয় তারেকের লাশ। তারপর বস, চোখ খুলুন। কি দেখলি তো কত সুন্দর দেহটাকে, তোকেও ওখানে রেখে দিব, নো টেনশন। এখন একটু জিরিয়ে নিন, এমনিতেই তোর হাত পাগুলো কেটে ফেলার অনেক বড় একটা ধাক্কা খেয়েছিস। কেমনে ছাড়ি বল? তোদের আমি মাফ করে দিতাম যদি আমার কলিজা মেহরুনকে ধর্ষণ করার পরও জীবিত রাখতি, কিন্তু তোরা তা করিসনি। আম গাছের সাথে ছুলিয়ে দিলি। আবার কি করলি?
আমার সবচেয়ে প্রিয় বন্ধু লুসিফারকেও তোরা মেরে এইবারের পেছনে ফেলে রাখলি। না জানি কতজন লোকের দেহ থেকে কিডনি খুলে নিয়েছিস। বল, তার কোনো হিসাব আছে? তারপরও বলবি আমাকে ছেড়ে দে বন্ধু। ভাবলি কি করে বল? তোকে তো আরো ভয়ঙ্কর মৃত্যু দেওয়ার প্রয়োজন রে, তবু এতক্ষণ বেঁচে আছিস। ভাবতেই আমি অবাক হচ্ছি। এবার না তোদের বস মাসে আবিরের পালা। শালাকে আমি ঠিক তোর সামনেই মারবো, শুধু অপেক্ষা কর। লুইস চলো, খুঁজে বের করি শালা কুত্তার বাচ্চাকে। সাব্বির বাড়ি থেকে বের হয়ে আনমনে হাঁটছে। রাস্তার পাশে একটা টঙের চায়ের দোকানে চা খেতে নেবে অমনি পেছন থেকে কেউ সাব্বিরের মুখে রুমাল চেপে ধরে। সাব্বির যথাসম্ভব ন্যায় আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু হেরে যায়, সেন্সলেস হয়ে পড়ে। যখন চোখ খুলে দেখতে পায় লোহার শিকল দিয়ে বাঁধা অবস্থায় রয়েছে। আশেপাশে তাকিয়ে দেখে চারিপাশে শুধু অন্ধকার, কোনো কিছু ভালোভাবে দেখা যাচ্ছিল না। ঠিক তখনই অন্ধকার ভেদ করে এগিয়ে আসে কালো পোশাক পরা একটা লোক। সাব্বির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মুচকি এসে বলে, আরে দ্য নাইট কিং সাহেব, এত জলদি তুলে আনলি আমাকে? তো কি করব বল, তোকে মারতে খুবই ইচ্ছে হলো, তাই নিয়ে এলাম। তোকে মেরে তোর ওই চেহারা নিজের চেহারায় বসাবো, তারপর তোর বাসায় গিয়ে তোর বাবা মাকে ছুটি করে দিয়ে পুরো দেশ শাসন করব। বলতে পারিস স্বৈর শাসক। আমি হব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর শাসক। এই অন্ধকার রুমের মাঝে থেকে তুই কি না স্বৈর শাসক হবি? হাসালি আবির, হাসালি। বলিস স্বপ্ন তাহলে ভালোই দেখিস। সে যাই হোক, বল এখানে কেন এনেছিস? কেন মানে? মনে নেই তোর কিভাবে মেরেছিলে আমাকে কলেজের মাঠে? আজও ওটা মনে পড়ে, সে মারার কথা। যখনই মনে পড়ে তখনই মাথায় রক্ত উঠে যায়। জানিস তোকে আমি কোথায় নিয়ে এসেছি? সাব্বিরের জবাবে তোয়াক্কা না করে আবির হাতে তালি বাঁচাতে লাইট জ্বলে ওঠে চারিপাশ থেকে। সাব্বির তাকায় চারিপাশে আর চিনতে সেই চিরচেনা ক্যাম্পাস। চিনতে পারলি? মনে আছে এই জায়গাতেই তুই আমাকে মেরেছিলি। আজ তোকেও আমি সেই আগের মতোই মেরে পুঁতে ফেলবো। সাব্বির কিছুটা ভয় পেয়ে যায়, কারণ সে একা আর চারিপাশে 10 জনের মতো লোক। এখানে লড়াই করা মানে নিজের মধ্যে নিজেই ডেকে আনা। কিন্তু তাই বলে তো এই নয় কাপুরুষের মতো হার মেনে দিবে সাব্বির। ভাবতে থাকে কি করবে, কিন্তু আবির হুট করে ঘুষি মারে সাব্বিরের নাকে। হাতে হকি স্টিক নিয়ে মারতে শুরু করে। আবিরের পশুর মতো মার খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে সাব্বির। মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। হাসতে থাকে আবির। হাতে হকি স্টিক নিয়ে আবারও এগিয়ে আসে। তারপর কি জনাব, এত তাড়াতাড়ি হয়ে গেল? উঠে পড় শালা, প্রতিশোধ নিবি না আমার উপর? তোর মেহরুনকে আমি ঝুলিয়ে দিয়েছিলাম গাছের সাথে। সাব্বির মুখ থেকে রক্ত থুতুর মতো ফেলে দিয়ে হালকা হাসি দিতে চারিপাশে ছোট ছোট বল এসে পুরো মাঠের সামনে ব্লাস্ট হয়ে ধোঁয়ার সৃষ্টি হতেই দ্রুত গতিতে সাব্বির সেখান থেকে এসে পড়ে। তবে আসার আগে আবিরের 2 পায়ে গোড়ালিতে ব্লেড দিয়ে দুটো টান দিয়ে দিয়েছে। আবির প্রথমে বুঝতে না পারলো পালিয়ে যেতে নিয়ে মাটিতে আছড়িয়ে পড়ে, কারণ সাব্বিরের ব্লেডের আঘাতে আবিরের পা দুটো রক কেটে গেছে, চলার ক্ষমতা হারিয়ে ফেলেছে। এদিকে বোমের ধোঁয়া কোনো সাধারণ ধোঁয়া ছিল না, ওগুলোতে ক্লোরোফর্ম মেশানো ছিল। সাব্বির সোজা চলে আসে মাঠে বাহিরে, সেখানে লুইস দাঁড়িয়েছিল। যাক, সময় মতো চলে এসেছ। আর একটু দেরি করলে কাজ শেষ হয়ে যেত। বস আর বলবে না, শালা পুরো মাঠকে একজন ঢেকে ফেলেছে, মানে অন্ধকার করার জন্য। দেখতেই পাচ্ছি। যাও, তুলে নিয়ে এসো আবিরকে, আর বাকি সবাইকে পাঠিয়ে দাও তাদের স্বজনদের কাছে। তবে তাদের শাসন বা ভয় দেখাবে আগে। লুইস চলে যায় আবিরকে তুলে আনতে, আর এদিকে একটা হাইসার হসপিটালের সামনে সাব্বিরকে ফেলে দিয়ে চলে আসে হসপিটালে। সাব্বির সবাইকে দেখেই চিনে ফেলা মাত্র চিকিৎসা করতে ব্যস্ত হয়ে যায়। সাব্বিরের আব্বু আম্মু খবর পাওয়া মাত্র ছুটে আসে হসপিটালে। এদিকে পুরো দেশে আনন্দের বন্যা বইতে শুরু করে। তাদের মাননীয় প্রধানমন্ত্রী সাব্বির সাহেবকে ফিরে পাওয়া গেছে। ও হ্যাঁ, সাব্বির নিজে তার লোকদের দিয়ে হসপিটালের সামনে ফেলে যাওয়ার নাটক করেছিল। 3 দিন চিকিৎসা নেওয়ার পর সাব্বির কিছুটা সুস্থ হয়ে উঠতেই, সাব্বির বাবা, কোথায় ছিলি তুই? হ্যাঁ, তোকে আর এইসব রাজনীতি করতে হবে না, আমরা আমেরিকায় চলে যাব। আরে আব্বাম্মু, তুমি তো জানোই এই দেশে গুম কমই, বিষয় টেনশন নিও না। আমি ফিরে এসেছি, নিরাপত্তা জোরদার করব। ওকে, তবে আমার একটা শর্ত আছে, আর সেটা হলো তোকে বিয়ে করতে হবে। ওকে, করব। সাব্বিরের আব্বু আম্মু দুজনেই সাব্বিরকে জড়িয়ে ধরে, কারণ তাদের একমাত্র সন্তান যে সে। রাতের আধারে সাব্বির এগিয়ে চলেছে তার নিজের আড্ডাখানায়। সেখানেই সে যে আছে তার কলেজের হত্যাকারী
সাব্বির ঢুকে পড়ে রুমের মাঝে দেখে আবির আর শাহিন দুজনেই রয়েছেন। আবির, এবার তোকে কি করব বল? ছেড়ে দে বন্ধু, আমি রাগের মাথায় অসুখ করেছি, প্লিজ আমাকে মারিস না। সাব্বির কাঁদতে থাকে আর যে তার কলিজাকে যারা হত্যা করেছিল তাকে নিজ হাতে শাস্তি দিবে। সাব্বির লুইসকে হুকুম করে রামের মধ্যে ফেলে দেওয়ার জন্য। লুইস তাই করে, ফেলে দেয় কাছে ঘিরে থাকা রামের মধ্যে। অমনি তেলের ভাজার মতো পুড়ে ছাই হয়ে যায় আবির আর শাহিনের দেহ। সাব্বির বেরিয়ে এসে সেখান থেকে আজকের পর সে তার নতুন অধ্যায় শুরু। সাব্বির কথাগুলো শেষ করে তার সামনে বসে থাকা সদ্যবিবাহিত বউ মারিয়ার দিকে চোখ তুলে তাকায় সাব্বির। মারিয়াকে সাব্বির বিয়ে করেছে তার মা বাবার ইচ্ছায়। মারিয়া কিছু বলছে না দেখে সাব্বির বলেন, কি হলো, কথা বলছেন না যে? কি বলবো, নিজের স্বামী প্রাক্তন ছিল ভাবতেই কান্না পাচ্ছে। তবুও আমি তোমাকে ছাড়ছি না। বলি, মেহরিনের মতো আমাকেও কি একটু ভালোবাসবে? সাব্বির শক্ত করে জড়িয়ে ধরে মেহরুনকে, তারপর বলেন, হ্যাঁ হ্যাঁ, বসবো। মেহরুনের চেয়েও বেশি ভালোবাসবো। আমি চাই অতীত ফুলে নতুন শুরু করতে। মারিয়াও আবেশে জড়িয়ে ধরে সাব্বিরকে।